নমস্কার বন্ধু, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমরা শিলিগুড়ি শহরে খুব ভালো আছি। আমাদের 15 মিনিট ফ্লাইট এগিয়ে এসেছে, যার ফলে এখন আপাতত মানে এর আগে নিঃশ্বাস ফেলতে অসুবিধা হচ্ছিলো, এখন যে হোক তবু মোটামুটি হয়ে গেছে, তাই জন্য বেরোতে পারছি। হালপনাদি কালকে রাত্রে ছিল, কারণ এখন বাজে 5:30 সময় আমরা বেরিয়ে যাবো আর কি। তা এখন আবার আমার শ্বশুরমশাই একটু চা খেতে চাইলেন বোধ হয়। তারপর আগে উপরে এসে বুম্বাদা চা করেছিল একটু আগে, সে চাটা নিয়ে গেল। তা একটু আগে আমি যখন বাথরুমে গেছিলাম তখন আবার শুনছিলাম বাবা ছেলের মধ্যে ঝামেলা। এদের দুজনেরই এই তাড়া নিয়ে এমন এমন ইয়ে শুরু হয় না। আমার শ্বশুরমশাইয়ের থেকেও বেশি তার ছেলে, আর ওই একই ধারা পেয়ে যাচ্ছে আমার বেটি। হয়ে গেল, আমার গোপলুটাকে আমি রেখে যাচ্ছি গো। আমরা গপ্পুটাকে রেখে যাচ্ছি। গপ্পু থাকো বাবা, ভালোভাবে থাকো। চেঁচামেচি করুক, আমি আমার বারান্দাটাকে এক নজর একটু না দেখে যাবই না। এই যেগুলো কালকে বাইরে বার করে দিছি, আসছি আবার ফিরে আসছি। এই তো কয়েকটা দিনের মধ্যেই ফেরত চলে এসছি। ওই যে আলিদা আসবে, সেজন্য সে অপেক্ষা করছে, চিন্তিত মুখে এরকমভাবে সে অপেক্ষা করছে। এইরকম টেনশনের তুমিও তো ওই ধারারই বাছা, তো তুমি ওই রকমই হয়ে যাচ্ছে বাবা। হ্যাঁ, কি যে বলিস। কালকে আমি রাত্রে শুয়েছি হচ্ছে 1:55-তে, কারণ সব ভিডিও এডিট করে টাইটেল থাম্বনেল দিয়ে ব্র্যান্ডকে পাঠিয়ে তার আগে এত সুন্দর একটা ফ্রিজ ম্যাগনেট ভেঙে ফেললাম। বাড়িতে যে কাকু কাকিমা ওরা থাকবেন, ওরা আসবেন আজকে 10টার সময়। 10টা পর্যন্ত আলপনাদির ডিউটি, তারপর আলপনাদি হয়তো বা ওদের জন্য রান্নাবান্না করতে হবে না। একতলায় ছেড়ে যাচ্ছি, দোতলা ছাড়ছি না। দোতলাটা বন্ধই থাকছে, মাঝে মাঝে ওরা আর কি আসছে। আলপনাদি ওই 10টা পর্যন্ত থাকছে, ওদের রান্নাবান্না আলপনাদি করছে না। তারপর আলপনাদি বেরিয়ে যাচ্ছে, এবার 4টের সময় আসবে। হ্যাঁ, মামনি আসবে, মামনির মতো আর কি। ঘর চার দেবে, মুছবে, যেতে গোপাল আছে। তা আলপনাদি 4টের সময়, ওই 10টার আগে আলপনাদি গোপালকে খেতে টেতে দিয়ে যাবে। 4টের পরে আবার আলপনাদি আসবে, সে সন্ধে বাতি ফাতি সমস্ত কিছু দিয়ে, আজকে জামা কাপড় আছে সেগুলো সব তুলবে, গোছাবে, কাজ করবে, এগুলো করে রেখে তারপর বেরিয়ে যাবে। আর রাত্রেবেলায় ওই আবার 10টার সময় আসবে, এসে ওপরে আলপনাদি শোবে, এই ঘরটাতে আলপনাদি শোবে, নিচে ওরা থাকবে। আমি ভুলে গেছি আলপনাদি, তুমি কিন্তু এসো, রাত্রে শুয়ে তো থাকবে, কোনো অসুবিধা নেই। আলপনাদি দরজাটা আলগা করে লাগিয়ে দিলাম। তাই করো, কিন্তু সন্ধ্যের আগেই তুলো। কি ওই যে ব্যাগ আছে, জিনিসপত্র ধরে গেল। দুগ্গা দুগ্গা বলে আমাদের যাত্রা শুরু হলো। জিনিসপত্র এত বেশি হয়ে গেছে যে আমাদের কোলে নিয়ে তারপরে আরও অনেক কিছু করে অ্যাডজাস্ট করতে হয়েছে। সবই আমাদের ডিকিতে আটেনি, আর কারণ ট্রলিগুলো অনেক বড় বড় ছিল। আমাদের আতঙ্ক ছিল হয়তো বা আমাদের একটুখানি লাগেজের ওজন বাড়বে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয়নি। প্রায় 13-14 কিলো আমরা আরও নিতে পারতাম। অনেক সকালবেলা রওনা দিয়েছি, কিন্তু তাও দেখুন ভোরবেলাতে এখানে কাজ হচ্ছে, সব ইটের পাঁজিগুলো সব নামাচ্ছে। তার মানে কত ভোর থেকে কত মানুষ কত কাজ করে। আর নিজেদেরকে স্পেশাল মনে করাটা তো আমার অন্তত একটা স্বভাব বটেই, সেটা অ্যাকচুয়ালি নয়। তো ঠিক আছে, আপাতত ওই ঘুমে ঢুলতে ঢুলতে আমরা চলেছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। শিলিগুড়ি কোর্টটা যেই মুহূর্তে পেরোচ্ছি, শিলিগুড়ি কোর্টের পাশে শিলিগুড়ি পোস্ট অফিস। দেখছি এত সকালবেলায় কত লম্বা লাইন, এইগুলো সমস্ত অন্নপূর্ণা ভাণ্ডারের লাইন। সব মানে ভোর ভোর কেন বলছি, রাত্রির 2টো থেকে সব নাকি ইট পেতে লাইন দিচ্ছে। তো ঠিক আছে, আসলে যে জন্য মানুষ এত পরিশ্রম করছে সে উদ্দেশ্য যেন সফল হয়, এইটুকুই আর কি কামনা। আচ্ছা বন্ধুরা, পরিস্থিতি বদলে একটা সিদ্ধান্ত আমাদের নিতে হয়েছে। সেটা হচ্ছে, আমি ভেবেছিলাম যেখানে যাচ্ছি সেখানে হয়তো বা আপনাদের ভিডিও করতে পারবো বা পরে পরে আর কি দেখাতে পারবো, কিন্তু সেটা সম্ভাবনা নেই। আর
আজকের এই ভিডিওটার পরে কয়েকটা দিন আমার ব্লগে কিন্তু ব্লগিং অফ থাকবে, আমি কোনো রকম ভিডিও দিতে পারবো না। পরিবর্তিত পরিস্থিতিতে এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হয়েছে। তা আপনাদের সাথে দেখা হবে হয়তো বা এই ভিডিওটার পর আরও বেশ কয়েকটা দিন পরে। সিদ্ধান্তটা আমার জন্য খুব সুখকর মোটেই নয়, আমি নিতেও চাইনি, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এই ধরনের সিদ্ধান্ত আমি নিতে বাধ্য হয়েছি। আর এটা শুধু আমার একার জন্য নয়, এটা সবার জন্যই খুব একটা কাম্য একটা ব্যাপার। তো আর এটাও আমি আপনাদের কাছে করজোড়ে ক্ষমা চাইছি যে আমি কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত সে কোনো ডিটেলসই আমি আপনাদের দিতে পারবো না। যাচ্ছি সুন্দর জায়গায়, আমাদের জীবনের খুব ভালো অভিজ্ঞতা এই সময়টাতে হচ্ছে, এটাও ঘটনা, কিন্তু সামাজিক মাধ্যমের বাইরে আমাকে কয়েকটা দিন থাকতেই হচ্ছে। এটা এই মুহূর্তে পরিস্থিতিরই দাবি বলা যেতে পারে। তো যাই হোক, এখন আপাতত যেই মুহূর্তে পাচ্ছি ভিডিওতে আপনাদের মাধ্যমে, সেই মুহূর্তটাকেই এনজয় করে নিই। এর আগে হয়তোবা আমি কিছু কথা বলেছি আপনাদের যে এরপরে যেখানে যাব সেখানে ভিডিও করতে পারি বা সেগুলো কিছু বন্ধুরা সেটা সিচুয়েশন আলাদা ছিল, কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমার পক্ষে ভিডিও করাটা সম্ভব হচ্ছে না। আবার আমি বলছি, পরিবর্তিত পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তো যাই হোক, ঠিক আছে, এখন আপাতত এই মুহূর্তে বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি। এই বয়সে বাবার পক্ষে এরকমভাবে এতটা দূরবর্তী জার্নি করা, সেটা সত্যি সত্যিই বেশ চ্যালেঞ্জের ব্যাপার বটে, কিন্তু ভদ্রলোকের মনের জোর প্রবল। তো যাই হোক, ভোরবেলাতে আলিদাই আমাদের পরিত্রাতা বরাবরের মতো। তো তিনি জিনিসপত্র সমস্ত কিছু নামিয়ে টামিয়ে দিচ্ছেন এবং তারপর আমরা এবার যাচ্ছি হচ্ছে আপাতত প্রথমে যাব হচ্ছে দিল্লিতে, তারপর দিল্লি থেকে কোথায় যাচ্ছি, মানে দিল্লিতে আমাদের ঘন্টা দেড় মতো থাকা রয়েছে, মানে এয়ারপোর্টের মধ্যেই আর কি। তারপর সেইখান থেকে উড়ে যাচ্ছি হচ্ছে বিশেষ একটা জায়গায়, সেইটা আর বলা যাবে না। বিশেষ করুন বন্ধু, যখন এই মুহূর্তে আমি ক্লিপিংগুলো তুলেছি তখন আমি জানতাম না যে এটা বলা যাবে না, কিন্তু এখন সেটাও করতে হচ্ছে। যাই হোক, ঠিক আছে, এখন আপাতত সকালবেলায় উঠে মানে আগের কয়েকটা দিনে এত শরীর খারাপের জের সকালেতেও খানিকটা ছিল, আর এই যে আগের দিনে আমার মেয়ে হাতে যেটা করেছে সেটা আপনাদের ভালো করে দেখাই আর কি। আগের দিনও হয়তো বা দেখিয়েছি, কিন্তু আঙুলটাকে সুন্দর লাগছে এটা আমার মনে হচ্ছে, এবং আমার যেন মনে হচ্ছে শিলিগুড়ি ফেরত গিয়ে আমিও করব। তো যাই হোক, ঠিক আছে, তারপরে বুম্বাদা একটা ওই চিকেন রোল মতো কিনে দিল, যেটা আমার পক্ষে খাওয়া অসম্ভব ব্যাপার এই মুহূর্তে। তো তারপর সেটা বাবা খেলেন, আর ওরা দুজনে কি যেন খেলো, ও স্যান্ডউইচ খেয়েছে। তবে কাঁচা স্যান্ডউইচ বুম্বাদাই খেতে পারে, আমার পক্ষে সম্ভব হয় না। আর আমার শ্বশুরমশাইয়ের সাথে গেলে এই একটা বেশ সুবিধে আছে। তো এখন এটা বোধহয় দিল্লি পর্যন্ত ইয়েটা টিকিটটা যেটা দেখাচ্ছি, তো এর পরের টিকিটটা আর দেখাতে পারবো না আর কি। তো যাই হোক, ঠিক আছে, যেটা শ্বশুরমশাইয়ের সাথে সুবিধে হয় সেটা হচ্ছে ওই যেটা হুইল চেয়ার থাকে তাদের সাথে না অ্যাটেন্ডেন্ট যারা থাকে, মানে বাড়ির লোকজন যারা থাকে তাদেরকে খুব সহজেই মানে ওই লাইনে দাঁড়াতে হয় না এই আর কি। তো সেটা তুলে দিল। তবে স্পাইস জেটের ক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে স্পেসটা একটু যেন কম, মধ্যবর্তী জায়গাগুলো, প্যাসেজের জায়গাটা ভীষণই ন্যারো, সিটগুলোও কম্পারেটিভলি একটু সরু, কিন্তু বন্ধুরা টেক অফ আর ল্যান্ডিং মানে একেবারে মাখন বললেও ভুল হয়। মানে ইন্ডিগোতে আমাদের ওই টেক অফ ল্যান্ডিংয়ের সময়টাতে অনেক বেশি ঝাঁকুনি বা অনেক কিছু আর কি ছিল, কিন্তু এইখানে আমি কিছু বুঝতেই পারিনি, কানে তালা ধরেনি, কিছু হয়নি। ফ্লাইটের জার্নি আমি খুব একটা যে এনজয় করি কোনো কালেই সেটা নয়, কিন্তু ওই আর কি যেতে হয়, দ্রুত পৌঁছে যাওয়া যাবে এরকম একটা ব্যাপারে। উইন্ডো সিটটা নিয়েছে আমার মেয়ে, আর আমার শ্বশুরমশাইকে কখনোই উইন্ডো সিটটা দেওয়া যায় না বন্ধুরা, মাঝখানের সিটও দেওয়া যায় না, কারণ উনি বারবার করে ওয়াশরুমে যান, আর বাইরে বেরোলে ওয়াশরুমে যাওয়াটা ওই টেনশনের কারণে আরও বেশি হয়ে যায়, যার ফলে ওনার একটু অসুবিধা হয় এই 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 সিটটা না পেলে। তো আমরা এখন দিল্লিতে প্রায় নামার অবস্থায় চলে এসেছি। যখন নামছিলাম তখন এই ক্লিপিংগুলো টুপুরে তুলে দেওয়া, তখন না দেখতে পাচ্ছি যে দিল্লিতে তো বেশ মানে সবুজের সমাহার। তারপর খানিকটা দূর যখন ওই এয়ারপোর্টের কাছাকাছি পৌঁছে গেলাম তখন আবার দেখলাম একেবারে ঘন বসতিপূর্ণ অঞ্চল। এই জায়গাটা দেখুন দেখি কি সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে না যে কত মানে গাছগাছালি, হ্যাঁ বাড়িঘরগুলোও দেখা যাচ্ছিলো। একটু বাদে তো এমন অবস্থা হলো যে মনে হচ্ছিল যেন গাড়ির নাম্বার প্লেটও কোথায় দেখা যাবে। কিন্তু ঠিক আছে, দিল্লিতে নেমে খুব ভালো লেগেছে এই সময়টা। তার আগে পর্যন্ত খুবই নিদ্রালু লাগছিল। আচ্ছা, আমি ভুলভাল কথা বলছিলাম, একটু আগে ওটা দিল্লি না, ওটা আমরা বাগডোগরা থেকে উঠলাম। হ্যাঁ, তো যাই হোক, তারপর অসাধারণ একটা দৃশ্য দেখলাম, সেটা হচ্ছে যে কাঞ্চনজঙ্ঘা দেখা গেল, মানে ছক ছক করছে,
কি যে অপূর্ব লাগছিল কি বলবো। এই সময়টাতে মানে যেই মুহূর্তটাতে এই সময়টা ভিডিওগুলো তুলেছি, ওয়াও, জাস্ট ওয়াও। আর এই যে এইটা হচ্ছে দিল্লি এয়ারপোর্টের ঠিক আগ দিয়ে, এই সময়টা মনে হচ্ছে না যে একটা ফোঁটাও বোধহয় পা দেওয়ার জায়গা নেই এই সময় জায়গাগুলোতে। আবার দেখুন যখন নামছি তখন আবার দেখছি মনে হচ্ছে কত মানে সবুজ, কত সবুজ। হ্যাঁ, কেন রাজধানী শহরকে সবাই বলে পলিউশনের শহর, তা নয় আসলে, এক একটা জায়গায় এক এক রকমের। উপর থেকে যে এত সুন্দর লাগছিল, তারপর যখন একেবারে প্রায় মাটির ছোঁয়ার অবস্থা, তখন যেন মনে হচ্ছিল গাড়ির নাম্বার প্লেট দেখা যাবে, ছাদে কী জামা কাপড় মেলেছে সেটা দেখা যাচ্ছে। দেখতে দেখতে দেখুন দেখি ঠুকুস করে নেমে গেল, আর কোনো জার্কিং নেই, কিচ্ছু না। মানে এটা যে কি হলো আমি সেটাই বুঝতে পারলাম না। মানে এ তো মাখনের মধ্যে মানে ছুরি চালানোর মতো ব্যাপার আর কি। তো এই সময়টায় কিন্তু মানে নামার পরই আর কি আমার শ্বশুরমশাই ওয়াশরুম যেতে হতো। তখন ওই সিট বেল্টের যে ইয়েটা ছিল সেটা অফ ছিল না, কিন্তু বাবাকে যেতে হবে সেই বুম্বাদা, ও এর একটু কোঅপারেট করছিল না। তারপর যাই হোক ছেলে কোনো রকমে ঢুকিয়ে দিল আর কি। কী করবে বলুন তো, বয়স্ক মানুষ, অসুবিধা হয়। তো যাই হোক ঠিক আছে, তারপর বেশ অনেকক্ষণ পর আবার তিনি ফেরত এলেন। তারপর আমরা সবাই মিলে নামলাম দিল্লি এয়ারপোর্টে। দিল্লিতে নেমে তারপর আমার পেলো খিদে মানে সে কী খিদে কী বলবো। কয়েকদিন যে ওই ট্যালটালে খাবার খেয়েছি না, সে সব শোধ যেন এখানে মিটিয়ে নেওয়ার মতো অবস্থা। আমরা এখন ফুড কোর্ট খুঁজছি, সবারই কম বেশি খিদে পেয়েছে। আর ওই মাঝখানের সময়টা তো প্রায় ওই 2.5 ঘন্টা মতো ভালো রকম ঘুমিয়ে নিয়েছি। কাজেই এখন মানে পেটের ভেতর ছুঁচো ডনের মাছের মোটামুটি সবারই। তাও ওরা টুকিটাকি এটা ওটা খেয়েছে, আমি তো কিছু খাইনি, যার ফলেতে এখন প্রচণ্ড খিদে পেয়েছে। তো তারপর যাই হোক ওখানকার ওই মানে যারা ওই পুল করে, মানে এয়ারলাইন স্টাফ আর কি, আমার শ্বশুরমশাইয়ের হুইল চেয়ার, দূর কথা ভুলে যাচ্ছি, তা তারা মোটামুটি ফুড কোর্টে নিয়ে গেল। তা আমার হাজব্যান্ড আর কি এখনও খুব সাবধানী আমার ব্যাপারে। আমি নিজেও ভেবেছিলাম আমি খুব সাবধানে থাকবো, তা কিন্তু ওই আর কি খাবার দাবার এত চতুর্দিকে দেখে এত রকমের মানে প্রলোভন দেখে আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। এখন যে গাছটা দেখলাম, একদিন আমার মনে হতো এগুলো বোধহয় অরিজিনাল গাছ, কিছু হয়তো অরিজিনাল গাছ বটে, তবে এখন যেটা আমি পেরোলাম সেটা কিন্তু আর্টিফিশিয়াল। ওখানে হাত দেওয়ার নিষেধ, হাত আমি দিও নি, কিন্তু চোখে দেখে খানিকটা অনুমান করলাম। তো এই ভদ্রলোক না বাঙালি, এই যিনি ঠেলছেন আর কি, তা তিনি বললেন যে ফুড কোর্ট কোথায় আছেন উনি জানেন। তা সেখানে নিয়ে যাওয়ার পর প্রথমে এরা সবাই বসলো, এরা সবাই খাবে KFC। তা আমি তো KFC খাবো না, আমি এখান থেকে, এটা খেতে অবশ্য খুব ভালো ছিল, বিভৎস দাম দিয়ে খেলাম হচ্ছে দুটো, মানে নিলাম নিজের জন্য, কারণ আমার তো শরীর টরীর খারাপ না, আমার তো আবার KFC খাওয়া যাবে না, তাই জন্য নিলাম হচ্ছে দুটো ইডলি। হ্যাঁ, মানে সে মনে হচ্ছিলো এখানে আমার বাড়ির ইডলি মেকারটা নিয়ে এসে এখানে একটা স্টল দিই, তাহলে যদি 2 পয়সা ইনকাম হয়। তারপরে ওরা যখন আনলো তখন আমার লোভ করছিল, তা দেখলাম আমার বর আমার উপর একটু দয়া করে আমার জন্য ছোট্ট এই দেখুন একটা KFCর এইটুকু একটা নিয়ে এসে, এটা স্মল। হ্যাঁ, তারপর ওদেরটা তো ওরা খাচ্ছিল, আমারটা তো আমি একটু আগে খেলাম, খাওয়ার পর এটা খেয়ে আমার তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। ওদের দিকে মানে ছলো নয়নে হাসি মাখা বদনে তাকাচ্ছিলাম, মানে জুলু থেকে। ওরা না আমাকে অনেকটা করে ভাগ দিল জানেন। তারপর খেয়ে দিয়ে নিয়ে আমার কিছু হয়নি, তারপর মানে পেট আমার সেরে টেড়ে গেছে আর কি। 2 দিন মানে আগের দিন পর্যন্ত অ্যান্টিবায়োটিক খেয়েছি কিন্তু। তো তারপর যা হোক টুপুরটা শরীরটা একটু খারাপ, টুপুরে একটু মানে ওই সর্দি লেগেছে ভীষণ বেশি রকম। তারপর আসলে মানে ইয়েতে প্রাইস যেটা না লেখা ছিল না, যে কত নাম্বার গেট থেকে বা সেগুলো একটুখানি ওই বোর্ডে দেখতে হতো। তা মোটামুটি আমরা একটা অনুমান করে নিয়ে একটা জায়গায় এসে খানিকক্ষণ বসলাম। তা বসার পর তারপর যাচ্ছি হচ্ছে নির্দিষ্ট গন্তব্যে দিকে, মানে গেটের দিকে অ্যাকচুয়ালি। তা এখানে ফ্লাইটটা মোটামুটি খুবই ভালো ছিল। এই ফ্লাইটটা ওই টেক অফ ল্যান্ডিং পুরোপুরি মাখন, আর দিল্লি এয়ারপোর্ট ভেতরে ঠান্ডা লাগছিল, আর বাইরে রীতিমতো সেঁকে যাচ্ছি, মানে জাস্ট এখান থেকে এইটুকু গাড়িতে উঠবো,
মনে হচ্ছে যেন মানে ফার্নেসের মধ্যে ঢুকে গেলাম, এত গরম। তারপরে হচ্ছে যে এখানে অনেকটা দূরে, এ তো বাগডোগরা এয়ারপোর্ট নয় যে লাফ দিলেই ফ্লাইটে উঠে যাওয়া যায়। দিল্লি এয়ারপোর্ট অনেক মানে লম্বা এয়ারপোর্ট। যেখানে ফ্লাইটখানা দাঁড়িয়েছিল সেখানে তখনও ক্লিনিং চলছিল, যার ফলে আমরা গাড়িতেই ছিলাম, কিন্তু তাও যেদিকে বসেছি সেদিকে যে রোদখানা লাগছে তাতেই মনে হচ্ছে হাতটা পুড়ে যাচ্ছে এতটা। তা টুপুর এখানে বসলো, আমি পেছনটায় বসেছিলাম, আর বুম্বাদা সামনে। আর আমার শ্বশুরমশাই তো হুইল চেয়ারে ছিলেন। তো যাই হোক, ঠিক আছে। তারপর যখন ওই যে খানিকটা সময়ের জন্য আমাদের যে সিঁড়ি দিয়ে উঠতে হলো, বিশ্বাস করুন বন্ধুরা, সেঁকে গেছি। মানে এত গরম, এত গরম। এখানে গ্রাউন্ড স্টাফরা কি করে কাজ করছে সেটাই ভাবছি। সত্যি কথা, মানুষের পেট চালানোর জন্য মানুষকে কি না কি করতে হয়। তাও তো এদের চাকরিটা তুলনামূলকভাবে অনেক চাকরির থেকে অনেক বেশি সহজ, আবার অনেকের থেকে কঠিনও। হ্যাঁ, এই যে এটুকু সময় হয়তোবা খুব অনেকক্ষণ ধরে ওই একেবারে চিল এসির মধ্যে ছিলাম, তাই জন্য বেশি কষ্ট হচ্ছে, কিন্তু ভীষণ গরম ছিল এখানে, ভীষণ। তো যাই হোক, তারপর আপাতত এই উঠে গেলাম, উঠে যাওয়ার পর আবার ঢুকে গেলাম, তখন আবার একদম আরাম লাগছে। আমার এইভাবে করে ভয়েস ওভার দেওয়ার কথা ছিল না, আমার হয়তোবা এই সময়টাতে অনুমান, ভাগ্যিস আমি ভিডিওটা আগে এডিট করিনি। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমার বলার কথা ছিল যে আমরা এখন কোথায় যাচ্ছি বা কী বৃত্তান্ত, খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি, কিন্তু সেই পরিস্থিতি আর নেই এখন। তো যাই হোক, ঠিক আছে, এখন এতজন মানুষ সেই জায়গাতেই যাচ্ছেন যেখানে আমরা যাচ্ছি। আমার সহযাত্রীদের সাথে হয়তো কারো কারোর সাথে আমার দেখা হয়ে যাবে বাবাজি নিমকরলির ধামে। কিছুজন তো অভিজ্ঞ মানুষেরা অনুমান করে নিয়েছেন শীতের জায়গা কোথায় যেতে পারি, তবে কিছু স্পিরিচুয়াল রিজন, পারিবারিক কারণ ইত্যাদি ইত্যাদি অনেক কিছুর জন্য অনেক সময় আমাদের একটা কিছু দায়বদ্ধতা থাকে সবার প্রতি আমাদের, সেই জন্য অনেক সময় নিজেকে একটু গুটিয়ে নিতে হয়, সেটা খুব স্বাভাবিকভাবেই হয়। যাই হোক, আপাতত রওনা দিয়ে দিলাম। আনন্দময় জার্নি হচ্ছে, যে সময়টায় পারিবারিক জীবন খুব এনজয় করছি এই মুহূর্তে বসে, সেটা কিন্তু অনস্বীকার্য। তবে যে মানুষ যে ব্যাপারে প্যাশনেট, তিনি যখন সেই কাজটা খুব মন দিয়ে করেন, তখন হঠাৎ করে ধরুন যে খুব ভালো পড়ায়, কেউ যদি বলে যে আপনি ক্লাস নিতে পারবেন না, তখন তার যেমন অবস্থা হয়, তখন শুরুর দিকে আমার সেরকম হচ্ছিল বটে, কিন্তু এখন ঠিক আছে। আমি অনেক দিন ব্লগের আওতার বাইরে থাকাটা অনভ্যাসে পরিণত হয়েছে, সেটা একটা যেমন ঠিক। তবে যখন সেটা হয়েছে তখন পরিবর্তিত পরিস্থিতিতে আমি খারাপ আছি এটা এক ফোঁটাও আমি বলতে পারবো না, আমি ভালোই আছি। বাবাজি আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করেছেন। আবারও বলছি যে কিছু স্পিরিচুয়াল রিজন, সেগুলো কিন্তু অনেক সময় একটু অন্তরালে থাকতে বলে পরিস্থিতিতে পড়লে আর কি। যাই হোক, সেটা উচিত। তো এখন এই মুহূর্তে মেঘের মধ্যে ভেসে চলেছি, এবং আপনাদের যারা আমার ব্লগ দেখতে ভালোবাসেন তাদের আমি বলছি আমাকে ক্ষমা করবেন বন্ধুরা, কয়েকটা দিন আমাকে একটু নিজের মতো করে থাকতেই হচ্ছে। অবশ্যই নিজের মতো করে না, মানে নিজেদের মতো করে পারিবারিক জীবন একটা কাটাতে হচ্ছে। শর্টসের মাধ্যমে আমি জুড়ে থাকার চেষ্টা করব যতটুকু সম্ভব হয়। আপাতত এখন প্রায় নেমে যাওয়ার অবস্থায় এসেছি। আর দ্বিতীয় একটা কারণে আমি আপনাদের কাছে করজোরে ক্ষমা প্রার্থনা করছি। তখন পরিস্থিতি আলাদা ছিল, আমি আলাদা রকম ভেবেছিলাম যে আপনাদের সাথে ব্লগ শেয়ার করব, সেটা আলাদা সিচুয়েশন ছিল জন্য আমাকে সেটা আমি তখন বলেছিলাম। তো সেটার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। আমি কিন্তু কোনো রকম মিথ্যাভাস করিনি। পরিবর্তিত পরিস্থিতিতে আমার বয়ান খানিকটা বদল হয়েছে, কিন্তু সেটা মিথ্যাভাস নয়। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ব্লগে। কোথায় দেখা হচ্ছে সেটাও আর এখন বলছি না। আমার বিচক্ষণ, বুদ্ধিমান, সহানুভূতিশীল বন্ধুদের কাছে আমি এটুকু আশা করতেই পারি, কয়েকটা দিন আপনারা ঝিনুককে একটু ক্ষমা করে দেবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য জয় শ্রী নিমকরলি বাবা।